চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার টি-20 টুর্নামেন্ট এসি টি-20 লিগ। তার আগে আগামী 9 সেপ্টেম্বর জোহানেসবার্গে হবে টুর্নামেন্টের নিলাম, যে নিলামে বাংলাদেশের মোট 23 জন ক্রিকেটার নাম দিয়েছেন। সেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে আমরা নাম জানতে পেরেছি মাহমুদুল্লাহ রিয়াদের। আমরা এসি টি-20 নিয়ে তো অবশ্যই কথা বলবো, তার পাশাপাশি বিপিএলে শাকিব খানের না থাকা কয় দল নিয়ে বিপিএল হবে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি মোমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। আমার মনে হয় যে শুরুটা আমরা এসি টি-20 নিয়ে করতে পারি, যে বিপিএল এখনো ফিক্সড না যে কবে নাগাদ হবে। এটা কি ডিসেম্বরের শুরুতে হবে, মাঝামাঝি হবে, নাকি শেষের দিকে হবে, নাকি হবেই না এটা আসলে ভালো প্রশ্ন, যে হবে কি হবে না সেটা নিয়ে একটা তো অবশ্যই শঙ্কা থাকবে। এই যে বিপিএল এখনো নিশ্চিত হয়নি, সে কারণে কি বাংলাদেশের 23 জন ক্রিকেটার এসি টি-20 নাম দিলেন, ব্যাপারটা কিরকম? আপনার নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে আইএল টি-20-র জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে তার দুবাই ক্যাপিটালস নিয়েছে। সো ওই টুর্নামেন্টটাও কিন্তু ডিসেম্বরে হওয়ার কথা, শুরুর দিকে থাকবে। হ্যাঁ, সো এই ডিসেম্বরে যদি বিপিএল হয় তখন আসলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছে তারা কিন্তু আসলে যোগাযোগ করে যে আপনি কি ফ্রি আছেন নাকি, বা তাদের এজেন্সি জিজ্ঞেস করে যে আপনি ফ্রি আছেন নাকি। সো তখন তারা ওইভাবেই হয়তো কিছু একটা বলে যে হ্যাঁ আমি এতদিনের জন্য ফ্রি আছি। যেহেতু বিপিএল যদি চলে তখন কিন্তু বাংলাদেশি প্লেয়ার আসলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানো বা লম্বা সময় খেলার একটা মানে সম্ভাবনা কম থাকে। সো এইবার আমরা যেটা দেখছি যে মুস্তাফিজুর রহমান তো আমরা দেখলাম, এখন আবার এসি টি-20-তে আমরা দেখছি যে 23 জনের মতো প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে। সো এইখানে আসলে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, যে আমরা আরেকটা স্লটের কথা বারবার শুনছি যে ডিসেম্বর না হলে সামনের বছরের মাঝামাঝি সময়ে হয়তো বিপিএল হতে পারে। এই বছরটায় আসলে এই বছর না, সামনের বছরের প্রথম দিকে নির্বাচনের একটা বিষয় রয়েছে, এই বছরে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে। সো এত কিছুর মধ্যে এরপরে বিপিএলটা মানে হবে নাকি টাইম মতো, সেটা নিয়েও কিন্তু আমরা আসলে তেমন একটা তোড়জোড় দেখছি না। মাঝখানে কয়েকদিন অনেক কথা হয়েছিল, সপ্তাহে কথা হচ্ছিল যে এই আপডেট আসছে, কিন্তু আমরা কিন্তু আপডেটে আসলে ফাইনালাইজেশন কিছু করতে পারিনি, আমরা ফাইনাল কিছু আসেনি। সো বিপিএলটা আসলে ডিসেম্বরে হবে নাকি, সেই বিপিএলটা না হলে আসলে প্লেয়াররা কোথায় কোথায় খেলবে, সেই বিষয়টাই হয়তো প্লেয়াররা ওইভাবেই হয়তো আগাচ্ছে। মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ক্রিকেটাররা যেহেতু এখনো নিশ্চিত না বিপিএলটা কবে নাগাদ হবে, সেই কারণে হয়তো এটা নিজেদের একটা ব্যাকআপ প্ল্যান রেখেছেন। কিন্তু আপনার কি ওই জিনিসটাই মনে হয় যে জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির প্রথম দিকে হতে পারে, অক্টোবরে বিসিবি নির্বাচনটা হবে কি হবে না সেটার একটা শঙ্কা রয়েছে। এই দুইটা নির্বাচনের মাঝেই কি বিপিএলটা আসলে হারিয়ে যাওয়ার পথে কিনা, মানে হারিয়ে যাওয়ার মিনস হচ্ছে যে হবে কি হবে না ওই শঙ্কাটা বেশি থাকে। আমরা এতদিন কিন্তু দেখে আসছিলাম যে বিপিএলটা আসলে এই বোর্ডটা গত বোর্ডটা যখন যায় তখন কিন্তু বিপিএল সামনে ছিল, তাড়াহুড়া করে বিপিএলটা করা হয়েছে এবং কত যাচ্ছে তাইভাবে বিপিএলটা আয়োজন করা হয়েছে। এরপরের এই যাচ্ছে তাই হওয়ার পরের এখন যে বোর্ডটা আছে তারা কিন্তু বলছে যে আমরা বিপিএলটা খুব সুন্দরভাবে করতে চাই বা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই। এখন আপনি যদি এই তাড়াহুড়ার মধ্যে আপনি ধরলাম আমরা অক্টোবরে নির্বাচনটা হলে নতুন যে এই বোর্ডটা আসবে তারা এত অল্প সময়ে আসলে নতুন করে বিপিএলটা কীভাবে সাজাবে, বিপিএলটার জন্য তাদের কাছে কোনো সময় নেই। তখন আবার দেখা যাবে যে এই যাচ্ছে তাইভাবে বিপিএলটা করা হয়েছে। সব কিছু চিন্তা করেই হয়তো আমরা এখনও আসলে তো ফাইনালে জানতে পারছি না, কারণ এখনও শোনা যাচ্ছে যে বিপিএল সময় মতোই হবে, কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারছি না যে বিপিএলের কোনো কাজ হচ্ছে, কাজ আগাচ্ছে। ইভেন আমরা যেই ইভেন্ট ম্যানেজমেন্টের যেই নামটা শুনছিলাম, ব্যাপারটা যেটা ছিল সেটাও কিন্তু আসলে এখনও ফাইনাল হয়নি। সো সব কিছু মিলে আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে প্লেয়াররা ব্যাকআপ প্ল্যান হিসেবে যেই জায়গায় নাম দেওয়া যেতে পারে সেই সব জায়গায় হয়তো তারা নাম দিচ্ছেন। মানে 23 জন ক্রিকেটারের তো আমরা আসলে নাম যাই না, সেক্ষেত্রে একটা নাম শুধুমাত্র ক্রিকবাজের প্রতিবেদন হিসেবে, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তো এখানেও দেখেন যে মুস্তাফিজের পরে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো জাতীয় দলের নিয়মিত না, কিন্তু বিপিএল এ কিন্তু তিনি বিগ ফিশ, মানে টি-20 অবসর নিয়ে হ্যাঁ, কিন্তু বিপিএল এ কিন্তু তিনি বিগ ফিশ। আপনি বিপিএল এ ঘরোয়া যেহেতু ফ্র্যাঞ্চাইজি, এখানে কিন্তু মাহমুদুল্লাহকে নেওয়ার জন্য আসলে টিমগুলো চাবে যে মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলুক। সো সেইখানে তার নামটাও যেহেতু আমরা অন্য একটা ফ্র্যাঞ্চাইজিতে দেখছি, সো এখানে আসলে একটা সন্দেহের ব্যাপার রয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে বিপিএল নিয়ে যেহেতু বলছি, মানে আপনার কি মনে হয় যে মানে
যে জিনিসটা হচ্ছে যে মাহমুদুল রেজার মানে সুযোগটা কতটুকু, কারণ বিপিএল হচ্ছে না, মানে সাউথ আফ্রিকা টুর্নামেন্টে যেহেতু মাত্র খুব সম্ভবত 84 জন ক্রিকেটার নিতে পারবে, যেখানে মোট 782 জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে। মাহমুদুল্লাহ কি আসলে আদতে চান্স দেখেন? এটা আসলে বলাটা কঠিন, কারণ আমরা তো দেখলাম যে মানে 90% মানুষই 90% প্লেয়ারই আসলে বাদ পড়ে যাবে। সো সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহর চেয়ে ভালো ক্যালিবারের প্লেয়ার অবশ্যই রয়েছে সারা বিশ্বে। সো সেই ক্ষেত্রে আপনার তো আসলে রেজিস্ট্রেশন করা দরকার, করেছেন। অনেক সময় দেখা যায় যে সুযোগ হয়ে যায় আপনি যেই প্লেয়ারটাকে নিয়েছেন সেই প্লেয়ারটা ইনজুরিতে পড়েছেন বা প্লেয়ারটা অ্যাভেলেবেল নেই কোনো কারণে, তখন হয়তো ব্যাকআপ অপশন হিসেবে আমরা যারা রান নিচ্ছে তারা হয়তো থাকতে পারে। এখন ফ্রন্ট রানার যে তিনি না, সেটা তো আসলে আপনিও বুঝছেন আমিও বুঝছি, কিন্তু এই যে তাদের অন্য প্ল্যান যে তারা যদি সুযোগ পায় তারা খেলবে, সেটাই হচ্ছে এখন মেইন কনসার্ন, যে আমাদের বিপিএলটা মানে যেই টাইমে হওয়ার কথা সেই টাইমে আসলে হবে নাকি। সো সেই টাইমে না হলে আমরা তার এই প্লেয়ারগুলোকে অন্য ফ্র্যাঞ্চাইজিতেও দেখতে পারবো নাকি, সেটাও আসলে এখন দেখার বিষয়। যে যদি তারা নাম যেহেতু দিচ্ছে, যদি আসলে কোনোভাবে ওনারা মনে করেন অন্য ফ্র্যাঞ্চাইজি যে তাকে দলে নেবেন, তখন হয়তো আর বিপিএল এর আফসোসটা থাকবে না, আমরা হয়তো ওই প্লেয়ারটাকে অন্য একটা ফ্র্যাঞ্চাইজিতে দেখবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকদিন ধরে আলোচনা করছিলাম যে যদি 5 দল কিংবা 6 দলের বিপিএল করা যায় সেটা খুব সম্ভবত একটু বেটার হবে, কারণ উইন্ডোটা আপনি ভালো পাবেন, অল্প দিনে খেলা শেষ করতে পারবেন, অনেক কিছু আপনি হয়তো ভালোভাবে করতে পারবেন। সো আপনার কি মনে হয় যে কয়টা দল নিয়ে বিপিএল করলে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কোয়ালিটিফুল টুর্নামেন্ট করা ভালো মানে সম্ভব, কিংবা হচ্ছে ভালো ক্রিকেটার নিয়ে আসা সম্ভব? কি মনে হয় যে 5টা 6টা আমরা যে 7টা এসএ টি20-র কথা বলছি, সেখানেও কিন্তু 5-6টা দল খেলছে। সো তাদের কিন্তু মানে একটা ভ্যালু আছে, তাদের একটা চাহিদা রয়েছে মার্কেটে, তাদের ওনারগুলা প্রফেশনাল। কিন্তু আপনি আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে যে এই যে দল বাড়াতে গিয়ে আপনি এমন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসছেন যারা আসলে দল চালাতে পারে না, তারা আসলে এই লাইনেরই না, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরেও দেখছেন যে মানে খুবই যাচ্ছে তাই অবস্থা। আপনার 7টা টিমের মধ্যে 2টা টিম 3টা টিম আপনি প্রফেশনাল রান করছেন, বাকি টিমগুলো প্রফেশনাল রান করছে না। তখন এই জিনিসটা ক্যারি করছেন আপনি এখনও এই জিনিসটা নিয়ে কথা বলছেন যে ওইখানে কোনো ফিক্সিং হয়েছে নাকি, ওইখানে কোনো মানে নেগেটিভ কোনো কিছু হয়েছে নাকি, সেটা নিয়ে কথা বলছেন। সো এই জিনিসটা না করে আপনি যদি 5-6টা টিমের কথা যেটা বললেন সেটা যদি প্রপারলি করতে পারেন, আপনি যদি রংপুর রাইডার্স, বরিশালের মতো আরও 3টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে জিনিসটা সুন্দর হবে। এবং আপনি দেখেন যে রংপুরের ফ্র্যাঞ্চাইজিটা ঠিকমতো চলে দেখেই কিন্তু বড় বড় প্লেয়াররা এখানে এসে খেলে, বরিশালের মতো বরিশালের বড় বড় প্লেয়াররা এসে খেলে। সো আপনি বাকি 3টা টিম বা 4টা টিম যদি এরকম লেভেলে আনতে পারেন, তখন দেখা যাবে যে বড় বড় প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছি অন্য টিমগুলোতে, তখন ভ্যালুটা বাড়বে। এবং আপনি প্রত্যেকটা টিমে দেখবেন যে সমান করে দেখা যাবে যে বড় একটা দুটো করে প্লেয়ার রয়েছে যারা হয়তো কিছুটা বিপিএলে অর্ধেক হাফ খেলবে, পরের হাফে অন্য কোনো একটা বড় প্লেয়ার খেলবে। সো এই বিষয়টা যদি বিসিবি করে, সেটা মনে হয় যে আমার মনে হয় যে নতুন করে স্টার্ট করার জন্য খুবই ভালো একটা উদ্যোগ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকদিন মানে তখন বিসিবির পক্ষ থেকে একটা ব্যাপার বলা হচ্ছিল যে এবার চাইলে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা যদি দল নিতে চায় তারা নিতে পারবে। তো আপনার কি মনে হয় যে এরকম একটা আনসার্টেন পরিস্থিতিতে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি আদতে আগ্রহ দেখাবে? এখন এই যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলছিলাম, যে ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে এত আসলে কথা হচ্ছিল, তারা কিন্তু বড় বড় টুর্নামেন্ট করে এসেছে। সো তারা যদি দায়িত্বটা নিত, তারা যদি ইন ফিউচারে নেয়, হয়তো তখন দেখা যাবে যে তারা এমনভাবে জিনিসটা সেট করেছে, এমনভাবে আপনার ব্লু প্রিন্টটা দিয়েছে যে তখন বিদেশি ইনভেস্টাররা হয়তো ভাববে যে না, আমাদের এখানে লস হবে না, সো আমি ইনভেস্ট করি। এখন সেই কাজটা করার জন্য তো আসলে যে কাজ শুরু করতে হবে, কাজ শুরু না করলে আপনি বিদেশি ইনভেস্টারদের হ্যাঁ আপনার বিদেশি নেগোসিয়েশনে যাওয়ার জন্য একটা সময় লাগবে। আপনি তো আজকে বললে কালকেই তারা চলে আসবে না। সো সেই টাইমটুকু যদি তার বিসিবি না তৈরি করে, তাহলে এই যে সময় মতো হবে নাকি, বা হলেও আসলে মানসম্মত হবে নাকি, সেটা আসলে কোশ্চেন মার্ক থেকেই যাবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে বরিশাল মানে কদিন আগে যখন ইফতেখার রহমান মিঠু কথা বলছেন, তখন তিনি বলছিলেন যে আমাদের আসলে কোনো দলই ফিক্সড না, স্বাভাবিকভাবে যেহেতু এখন পর্যন্ত কোনো দলের কোনো দরপত্র দেয়নি, স্বাভাবিকভাবে ফিক্সড না। তো আমরা ধরে নিচ্ছি যে রংপুর কিংবা হচ্ছে বরিশালের মতো যে পেশাদার ফ্র্যাঞ্চাইজির আছে তারা হয়তো থেকে যাবে। সেক্ষেত্রে বেশ কিছু রিপোর্টস ইতিমধ্যে এসেছে যে চট্টগ্রাম চিটং কিংসের কথা এসেছে, সেখানে ঢাকা ক্যাপিটালসের কথা এসেছে, দুর্বার রাজশাহী কিংবা হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের কথা এসেছে। তাদেরকে
চাইলে বিপিএল থেকে একটু দূরে রাখতে বা এদের সাথে কোনো ধরনের কাজে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এর আরেকটা বড় খবর যে শাকিব খান ঢাকা ক্যাপিটালস যদি বাই চান্স সুযোগ পায় সেক্ষেত্রে আমরা শাকিব খানকে হয়তো মালিকানা কিংবা হচ্ছে তাদের রাডারে দেখা যাবে না। সো এইটা নিয়ে আসলে আপনার এটা কিন্তু আজকে সে অনেকগুলো মিডিয়াতে এসেছে যে শাকিব খান আসলে থাকছেন না বিপিএলে, আমরা তাকে আর দেখবো না। শাকিব খান আসলে প্রথমে যখন এসেছিল তখন কিন্তু অনেক বড় একটা হাইপ ক্রিয়েট হয়েছিল যে এই বিপিএলটায় শাহরুখ খান যেহেতু আইপিএলে আছে সেইখান থেকে বাংলাদেশে শাকিব খান একটা এন্টারটেনমেন্টের সাথে স্পোর্টসের একটা মেলবন্ধন হবে। সো সেই জিনিসটাতে কিন্তু আসলে ফেল করেছে। আপনি এই যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বললেন সেই তার মধ্যে ঢাকা ক্যাপিটালসও আছে। সো এখন যে নিউজটা এসেছে যে ঢাকা ক্যাপিটালসের যেই মালিকানা ছিল হারল্যান্ড গ্রুপ, তাদের সাথেই আসলে শাকিব খান কাজ করছেন না। সো তাদের সাথে যেহেতু কাজ করছেন না, বিপিএলের সাথে তার সম্পর্ক থাকাটার আসলে কোনো মানে যৌক্তিকতা নেই। সো সেক্ষেত্রে নেক্সট বিপিএলে হারল্যান্ড যদি থাকেও সেখানে শাকিব খান আমরা দেখতে পাচ্ছি না, এবং আমার মনে হয় না যে শাকিব নতুন কোনো টিম নিয়ে আসবে, কারণ আপনার অলরেডি একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেছেন। আপনি অতটা শাকিব খানকে আমরা মাঠে দেখিনি বা অতটা ইনভলভ দেখিনি যতটা আমরা শাহরুখ খানকে দেখি কলকাতা নাইট রাইডার্সে। সো সেখানে যতটাই ঢাকা কন্ট্রোভার্সির মধ্যে পড়ুক, শাকিব খান কিন্তু অতটা আসলে তার মধ্যে পড়েনি। আমরা জানি যে শাকিব খান এই টিমটার মালিক ছিল, কিন্তু তিনি যে কতটা ইনভলভ ছিল না সেটা কিন্তু আমরা দেখি। কিন্তু আপনি দেখবেন যে ঢাকার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গিয়েছিল যে শাকিব খানের, শুধু শাকিব খানের জন্য, এই নামটার জন্য। কিন্তু সেই জিনিসটা আমরাও আশা করেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিটা হয়তো অনেক দিন চলবে, লং টার্ম চলবে, এই নামটা রয়েছে বা নতুন একটা কোম্পানি এসেছে যেটা ভালো রান করছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই জিনিসটা থেকে সরে এসেছে। সো একটা গ্ল্যামার কিন্তু আসলে যত যাই হোক বিপিএলের হারাবে যদি শাকিব খান একটা সিজন পরেই আবার মানে তিনি সরে দাঁড়ান। মানে এটাও তো একটা বিপিএল বলি, ফ্র্যাঞ্চাইজি বলি কিংবা হচ্ছে বিসিবি বলি, সবার সম্মিলিত একটা ফেইলিওর যে আপনার দেশের সবচেয়ে বড় মেগা স্টার, আপনি সিনেমা ইন্ডাস্ট্রি যদি কথা বলেন, সুপারস্টার মেগা স্টার যাই বলেন না কেন, তাকে সে আসলো এক মৌসুম শেষে আবার তার সঙ্গে মানে তিনি থাকছেন না, যে কোনো কারণে হতে পারে। এইটা তো অবশ্যই একটা ফেইলিওর যে আপনি পরবর্তীতে না অবশ্যই আপনি দেখেন শাকিব খান একটা কিন্তু শো বিজনেস চালান। তিনি একটা যেটা বলছিলেন যে এত বড় একটা সুপারস্টার, তিনি কিন্তু ব্যবসাটাও বুঝেন। সো তিনি যদি ব্যবসাটায় ওইভাবে লাভবান হতেন বা ওইভাবে, তাহলে কিন্তু তিনি কোনো না কোনোভাবে ফাইট করতেন এই ফ্র্যাঞ্চাইজিতে থাকার জন্য, বা তিনি যদি বিসিবির সাথে মিটিংয়ে বসতেন অবশ্যই বিসিবি তাকে প্রায়োরিটি দিত যে তিনি কি বলতে চান, কীভাবে রান করতে চান। জিনিসটা তো আসলে ওইভাবে রান করছে না, আমাদের বিপিএলটা ওইভাবে রান করছে না। এই জন্য আপনি শাকিব খানকে এনেও আপনি জিনিসটাকে আসলে ফেইলই হলো। সো আমার মনে হয় যে এই জিনিসটা ওভারঅল সবারই ফেইলিয়ার, যেটা আপনি বলছিলেন যে বিসিবি বলেন, বিপিএলের পুরা কমিটিকে বলেন, কারণ তারা তো নিজেরাই আসলে রান করতে পারছে না ভালোভাবে। সেখানে আপনি এত বড় সুপারস্টারকে কলাপ করিয়েও আপনি জিনিসটাকে আসলে এক সিজন পরে ফেল হয়ে গেল, এবং সেটার একটা নেগেটিভ দাগও পড়ে গেছে তার যেই ফ্র্যাঞ্চাইজিটা ওন করতো সেইখানে। সো আমার মনে হয় যে জিনিসটা মানে কভার করার জন্য আসলে বিসিবি কি স্টেপ নেয় সেটা এখন দেখতে হবে। আরেকটা ব্যাপার যে মানে লাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ব্যাপারটা কি এমন করা যেতে পারে মানে বিসিবি যে একটু সচেতন হিসেবে কাজ করে, মানে আপনি যদি পাবলিসিটি স্ট্যান্ডার্ড ধরে রাখতে চান বা পাবলিসিটি করতে চান, সেক্ষেত্রে কি এমন করা যায় যে যেমন আপনি ধরেন বরিশাল, রংপুর, সিলেট বা যে দলগুলো ধরেন দেওয়া হবে, ধরেন 5টা বা 6টা যে দলে দেওয়া হোক, প্রত্যেকটা অঞ্চলের যারা এই শোবিজ মানে জগতের যারা আছেন তাদেরকে কি ওই দলের সাথে, যেমন আপনি কিন্তু দেখবেন আইপিএল এবং বিপিএল কিন্তু দেখবেন আপনি সালমান খান দেখবেন চেন্নাইয়ে সাপোর্ট করেন, তারপরে আর অন্যদেরকে দেখবেন মুম্বাইয়েরকেও সাপোর্ট করেন, মাঠে আসেন। সো ওই ব্যাপারটা কি বিসিবি একটা প্ল্যান ওয়াইজ যে ঠিক আছে তুমি বরিশালের তারকা বা বরিশাল অঞ্চলে তোমার জন্ম, তুমি হচ্ছে বরিশালের টিমের সাথে সবসময় বা ফ্র্যাঞ্চাইজিদের বলে দেওয়া হবে যে তোমরা তাদেরকে নিয়ে একটা কোলাবোরেশনে যাবা, থাকবা, এটা যেন একটা পাবলিসিটির ব্যাপার থাকে, বিপিএলটা যেন তোমার দলে পাবলিসিটি হবে, বিপিএল এর পাবলিসিটি হবে, এটা কি বিসিবি চাইলে? এটা তো যে আসলে যে যারা অর্গানাইজ করছে, যাদেরকে আপনি মানে এই দায়িত্বগুলো দেবেন, তাদের মাথা থেকে আসলে আসতে হবে। আমি তো আসলে অনেক কিছুই প্ল্যান করে বের করতে পারি। আপনি দেখবেন যে সেলিব্রিটির, বাংলাদেশেও কিন্তু সেলিব্রিটি লিগ হয়, বাংলাদেশে অনেক সেলিব্রিটিরা ক্রিকেট খেলতে পছন্দ করেন, তারা একটা টিম, তারা কত সিরিয়াসলি খেলেন। সো তারা অবশ্যই ক্রিকেট প্রেমী। এখন বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি যদি আপনাকে অফার করে যে আপনি আমার টিমের সাথে থাকুন, সব পুরা বিজনেসটা মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকুন, সেভাবে যদি থাকে, আমার মনে হয় যে অনেক সেলিব্রিটি চাবে যে হ্যাঁ আমি থাকি এই টিমটার সাথে। কিন্তু আপনার তো আসলে ওই বিজনেসটা ওইভাবে রান করতে হবে। ওই বিজনেস যদি আপনি রান করেন, আপনি এই সেলিব্রিটিগুলোকেও কিন্তু আপনার রেমুনেশন দেওয়া লাগে। আপনি দেখবেন যে চিটাগাং কিংসে শহীদ আফ্রিদিকে নিয়ে এসেছিল, তারপরে বিদেশি একজন হোস্টকে নিয়ে এসেছিল, তাদেরকে নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে। সো আপনি
এই জিনিসগুলোও ম্যানেজ করার দায়িত্ব আপনার, একটা ভালো বিপিএল একটা ভালো ফ্র্যাঞ্চাইজি। সো এই জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারলে আপনার অটোমেটিকভাবে আপনার এই প্ল্যানগুলো মাথায় আসবে, কারণ আমি তাকে নেই। কারণ ব্যাপারটা দেখুন, আপনি যখন শাকিব খানকে নিয়ে আসবেন তখন আপনার শাকিব খানের যে ফ্যান বেসটা আছে তারা আপনার পক্ষে কথা বলবে, বা আপনার পক্ষে সোশ্যাল মিডিয়াতে বলুন বা মাঠে এসে বলুন সাপোর্ট করবে। আপনি সিয়াম আহমেদকে নেন, আপনি যদি আফরান নিশোকে নেন, বা এরকম আরো যারা ধরেন যারাই আছে টপ লেভেল এই মুহূর্তে যারা কাজ করছে, সো এইটা মনে হয় একটা ভালো উদ্যোগ। কেন আপনি সেটা বলছেন? আপনি আইপিএল এ প্রীতি জিন্তা রয়েছে, একজন অভিনেত্রী রয়েছেন, বাংলাদেশেও কিন্তু অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা ক্রিকেট পছন্দ করেন, তারাও খেলেন। মেহজাবিনের কথা আপনি বলতে পারেন, মেহজাবিনকে যদি কোনো একটা দলে নেয় অবশ্যই সেই ফ্যান বেস ওইখানে চলে যাবে। সো এই জিনিসগুলো আসলে ওইভাবে প্ল্যান করতে হবে, কিন্তু আমাদের কিন্তু আসলে আমরা পয়েন্টে আটকে আছি, আমাদের লাইনটা টানা হচ্ছে না। সো লাইনটা যতক্ষণ না টানা হবে আপনার আর পয়েন্ট হবে না, ওই একটা পয়েন্টে আমরা আটকে থাকবো। এবং আমার মনে হয় যে সময় খুবই দ্রুত আসলে চলে যাচ্ছে, সামনে এশিয়া কাপ চলে আসছে, এরপরে এনসিএল চলবে, তারপরে আরও আফগানিস্তানের সিরিজ রয়েছে। সো সব কিছুর মাঝখানে আপনি যদি এই ফাঁকা সময়টা, এই যে এত দিন একটা ফাঁকা সময় গেল, আপনি কিন্তু আসলে তেমন একটা আগামী ইউজ করলেন না। সো এই জিনিসটা আসলে বিসিবির ব্যর্থতা থাকবে, যে যদি টাইম মতো তারা বিপিএলটা অর্গানাইজ করতে না পারেন এবং ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসতে, মানে আপনি যখন তাড়াহুড়ো করবেন তখন আবার একটা জগৎ হওয়ার একটা চান্স থাকবে। সাদ্দাম ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের মতো করে মতামত দেওয়ার চেষ্টা করলাম। আপনারা জানাতে পারেন যে বিপিএল কটা দল হলে ভালো হয়, কিংবা এই যে শাকিব খান যে থাকছেন না হারলেনের সঙ্গে কিংবা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে, তিনি বিপিএলের সাথে সম্পৃক্ত না থাকলে কী ধরনের একটা প্রভাব পড়তে পারে, এবং এসএ টি20তে বাংলাদেশের কতজন ক্রিকেটার দল পাওয়ার সুযোগ রয়েছে কিংবা সম্ভাবনা রয়েছে, সেটা আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।